যারা গুন্ডামি করছেন তারাই গুন্ডা দমন আইন করছেন। ভারতবর্ষের রাষ্ট্রপতি বা রাজ্যপাল এরা তো চোখ খুলে কিছু দেখেন না। এদের পেছনে একটা কাল্পনিক বন্দুক ধরা আছে। এই সমস্ত বন্দুক আজকে তাক করে গরিব মানুষের দিকে তুমি ভয় দেখাচ্ছ, এই বন্দুক ঘুরে যাবে। ভারতবর্ষে তো অঘোষিত ইমার্জেন্সি চলছে, ওরা ভয় পেয়েছে বলেই আজকে ওরা গুন্ডা আইন আনছে। আন্দোলনের ভয়, মানুষের ক্ষোভের ভয়। যারা আমাকে বলছেন হিন্দু বিরোধী, তারা আসলে হিন্দু নন। বিধানসভায় পাস পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে কথা বলবো। রাজনৈতিক মহলে ইতোমধ্যেই এই আইন, গুন্ডা দমন আইন নামে বিশ্বের চর্চা হচ্ছে আইনটা নিয়ে, যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এটা কিন্তু সরকার পক্ষ যারা রয়েছে তারা কিন্তু এটা বিশাল ভাবে এইভাবে প্রচার করছে। অন্যদিকে বিরোধীরা বলছে যে এইভাবে আসলে নাগরিক অধিকার খর্ব হতে পারে। আইনের ভাষায় আসলে কি হচ্ছে বা কি হবে? দেখুন, আইনটা আমি পুরোটা দেখিনি। যতটুকু নজরে পড়েছে, যারা গুন্ডামি করছেন তারাই গুন্ডা দমন আইন আনছেন। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই বুলডোজার, অস্ত্রধারী পুলিশ, লাঠিধারী পুলিশ দিয়ে যারা হাজার হাজার মানুষকে গৃহচ্যুত করছেন, হাজার হাজার মানুষকে জীবিকাচ্যুত করছেন, তারা জানেন এই গুন্ডামিটা হচ্ছে, এই গুন্ডামের একটা বিরাট প্রতিক্রিয়া হবে। এবং সেই প্রতিক্রিয়া হাত থেকে বাঁচবার জন্য ওরা আগে থেকে এমন একটি আইন এনেছে। যেসব সাজানো কথা বলছেন সেসব দমন করার জন্য কিন্তু আইন আছে। কি সিন্ডিকেটবাজি, সরকারি সম্পত্তি ধ্বংস। আচ্ছা বলুন তো, সরকারি সম্পত্তি ধ্বংস কোন প্রসঙ্গে আসে, কখন হয়? সরকারি সম্পত্তি ধ্বংস হতে হতে রোজই ধ্বংস হতে পারত। পুলিশ দিয়ে মানুষকে পেটাবেন, মানুষ আন্দোলন করতে গেলে তার প্রতিবাদে মানুষ দুটো ঢিল ছুটবে, পাটকেল ছুটবে, তাতে সরকারি সম্পত্তি ধ্বংস। ঘন্টার পর ঘন্টা মানুষ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবে, ট্রেন আসবে না, তখন মানুষ যদি খেপে গিয়ে ট্রেনের দেরি হচ্ছে কেন বলে খানিকটা উষ্মা প্রকাশ করেন, স্টেশন মাস্টারের করে হামলা করেন, সরকারি সম্পত্তি ধ্বংস। যখন প্রশাসনের দায়িত্বে কেউ নেয়, তার প্রাথমিক দায়িত্ব প্রশাসনটাকে ঠিকমতো পরিচালনা করা। জনগণ তাদের ভোট দিয়েছেন এইরকম গুন্ডামি করার জন্য নয়। জনগণ তাদের ভোট দিয়েছেন তাদের জীবন, জীবিকা, স্বাস্থ্য, শিক্ষা, নিজস্ব ধর্মীয় আচরণ সবকিছুকে সুরক্ষা করার জন্য। এরা উল্টো কাজটা করছেন এবং জানেন এর বিরুদ্ধে লড়াই হবে, জানেন এর বিরুদ্ধে পথে ঘাটে নামবে, মূলত বামপন্থীরাই নামবে। কেন, ওদের পুতুল এতদিন ছিল, এখন পুতুল নেই, নিজেরাই শাসন করছে, সুতরাং প্রতিবাদ একবার বামপন্থীরা। সেই সাধারণ গণতান্ত্রিক আন্দোলন যা ওরা উপলব্ধি করছেন যে তীব্র আকার নিতে পারে, তাকে দমন করার জন্যই আইন আপনি বলছেন বামপন্থীদের রুখতে এক প্রকার এই আইন? একেবারে সোজা কথা। কেন, ওরা দেখতে পাচ্ছে ওদের গুন্ডামির বিরুদ্ধে মানুষ ফুঁসছে, রুখে দাঁড়াবে। যেভাবে মানুষকে ওরা গৃহচ্যুত করছেন, জীবিকাচ্যুত করছেন। কি একটা প্রবাদ আছে না বাংলায়, কি ভাত দেবার কিসব নেই, কিল মারার গোসাই। কিল মারছেন ওরা। ওরা জানে না, মানব ইতিহাস সম্পর্কে ধারণা নেই, মানুষ রুখে দাঁড়াবে, রুখে দাঁড়াচ্ছে। আপনি কি কোনো আইনি পদক্ষেপ নেবেন এর বিরুদ্ধে? নিশ্চয়ই, যদি যদি এই আইন রাষ্ট্রপতি অনুমোদন দেন, যদিও দেবেন ভারতবর্ষের রাষ্ট্রপতি বা রাজ্যপাল, এরা তো চোখ খুলে কিছু দেখেন না। ওদের পেছনে একটা কাল্পনিক বন্দুক ধরা আছে মাথার উপর, সেই বন্দুকের ভয়ে ওরা ডটেড লাইনে সই করে। দেখেননি আমাদের তৎকালীন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, আইন জানা মানুষ, রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি একবার আরএসএস এর প্রশংসায় উদ্বেলিত ছিলেন, তারপরে যেই একটু এদিক ওদিক হয়েছে সঙ্গে সঙ্গে পদত্যাগ করতে হলো। ওই যে একটা বন্দুকের ছায়া মাথার উপর আছে, সেটার ভয়ে। ভারতবর্ষের রাষ্ট্রপতি কিংবা আমাদের রাজ্যপাল, তারা তো ওই বন্দুকের কম্পনে আতঙ্কিত, তারা নতুন করে ভাববে কি আর। কিন্তু যখনই অনুমোদন দেবে, ছাপ্পা দেবে, আমরা আদালতে আসবো। বিশেষত এর আগেও তো একটা এরকম আইন আনা হয়েছিল, গুন্ডা আইন বলে। এর আগে যারা আইন এনেছিলেন, কোন প্রেক্ষিতে এনেছিলেন আমার জানা নেই, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এমন কোনো ঘটনা ঘটেনি
যাতে বিবর্তনমূলক আটক আইন চালু করতে হয়। ইমার্জেন্সির সময় হয়েছিল মিসা, এসমা এইসব করে। তো মিসা এসমা করে কি মানুষের অগ্রগতিকে ঠেকানো গিয়েছিল? এই গুন্ডা আইনটা, আমি আবারও বলি, যে সমস্ত বন্দুক আজকে তাক করে গরিব মানুষের দিকে তুমি ভয় দেখাচ্ছ, এই বন্দুক ঘুরে যাবে, তখন পালাবার পথ পাবে না। তোমার সাজানো পুতুল আজকে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, তোমারও গড়াগড়ি খেতে বেশিক্ষণ লাগবে না। বিকাশবাবু, এই পরিস্থিতি কি ক্রমশ এমার্জেন্সির দিকে এগোচ্ছে, কি মনে করেন? না, এই ভারতবর্ষে তো অঘোষিত ইমার্জেন্সি চলছে তো। ভারতবর্ষে অঘোষিত ইমার্জেন্সি চলছে, প্রত্যেক মানুষকেই তারা বেনাগরিক প্রমাণ করার চেষ্টা করছে, একমাত্র যাদের পয়সা করে টাকা পয়সা আছে তাদের ছাড়া। কোনো নথি নাগরিকত্ব প্রমাণ করে না, তাহলে কি করে? পাসপোর্টও তো তাহলে কোনটা? আমি তো বলছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রিসভার সদস্যরা জনগণের সামনে বলুন, এই দেখো এই নথি, তা দিয়ে প্রমাণ হলো আমি নাগরিক। কোনো কি নাগরিকত্বের কার্ড আনা হতে পারে আগামী দিনে? আধার কার্ড এটা যেমন আনা এটা হয়েছিল। কি সবচেয়ে বড় সমস্যা ভারতবর্ষের মুখে? আধার কার্ডই যথেষ্ট। আধার আধার কার্ডের কার্ড তো সময়, এই সরকারই এনেছিল, হ্যাঁ, কিন্তু তাই তো তারাই বলছি। আবার ক্যান্সেল এই বলে দিল এটা আধার প্রমাণ করা। কার্ডের সময় প্রত্যেকটা মানুষের ডিজিটাল ইমপ্রেশন নেওয়া হয়েছে, চোখের পাতা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত ডিজিটাল ইমপ্রেশন হয়ে আছে। সেটাও নাগরিকত্ব নয়। নাগরিকত্ব কোনটা? নাগপুর থেকে সার্টিফিকেট দেবে, ওরা কি সেই দিকে তাকিয়ে আছে? যাই হোক, এভাবেই মানুষ করে বিব্রত করছে, মানুষ এটা মেনে নেবে না। বাংলার জন্য কতটা চিন্তার? এতদিন মানে এই প্রথম বিজেপি ক্ষমতায় এসেছে, আর যা দেখছি আমরা। বাংলা আমরা দেখেছি তো একটা সময় সিদ্ধার্থ বাবুর শাসন, তারপরে দেখেছি মমতার শাসন, তারপরে দেখছি বিজেপির শাসন। মাঝে ক্রমশ বাম শাসনটা তো- ক্রমশ অবনতি হচ্ছে। বাম শাসনে তো ওরা স্বর্গরাজ্যে ছিল। ওরা বলতে কারা? ওই যারা আজকে শাসক দলের হয়ে প্রতিক্রিয়া শিবির হয়ে আদানি আম্বানির কথায় নাচানাচি করছে, তারা তো স্বর্গরাজ্যে ছিল। বাম আমলে তো আমরা দেখতে পাচ্ছি একসময় তৎকালীন মুখ্যমন্ত্রী নাকি শুভেন্দুবাবুকে ডেকে বলেছিলেন যে একটু সামনে চলুন, বাড়াবাড়ি করবেন না। মাওবাদীদের নিয়ে সিপিআইএম এর কত কর্মীকে খুন করেছে। সুতরাং তথ্যভিত্তিক যদি প্রত্যেকটা রাজ্যের তুলনামূলক আচরণ করা হয়, ওরা যতই চেঁচান না কেন, ওদের বুকের ভেতরে কম্পনটা থাকে যে বাম আমলে এই সমস্ত মৌলিক কাজ হয়েছে। বিনা পয়সায় লেখাপড়া, জমির সিলিং করে অতিরিক্ত জমি সাধারণ মানুষের মধ্যে দিয়ে দেওয়া, বর্গাদারের আইন তৈরি করা, ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য ত্রিস্তরীয় সরকার প্রতিষ্ঠা করা, শুধু বাম আমলে হয়েছে। গ্রামীণ অর্থনীতির চূড়ান্ত বিকাশ হয়েছিল বাম আমলে। যাকগে, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু আজকে ওরা ভয় পেয়েছে বলেই আজকে ওরা গুন্ডা আইন আনছে। কিসের ভয়? আন্দোলনের ভয়, মানুষের ক্ষোভের ভয়। যে গুন্ডামি ওরা করছে, আমি আবারও বলি, যে প্রশাসনিক গুন্ডামি ওরা করছে, এর পাল্টা জনগণ লাঠি হাতে নামবে। আচ্ছা, আমরা তৃণমূল আমলেও তো একাধিক অভিযোগ উঠতে শুনেছি পুলিশের বিরুদ্ধে, তাদের ভূমিকা নিয়ে। তো যদি এরকম পুলিশ প্রশাসনের মানে কাছে বাড়তি ক্ষমতা আসে, তাহলে তারা কি আরো বেশি মনে হচ্ছে মানে কোনো রকম মানুষের উপর অত্যাচার চালাতে পারে? চালাবেই তো, চালাবেই। এই আইন, গুন্ডা আইনটা আনা হচ্ছে প্রকৃতপক্ষে মানুষের যে গণতান্ত্রিক লড়াই, সেই লড়াইয়ে যে বামপন্থীরা নেতৃত্ব দিচ্ছেন সেটাকে ঠেকাবার জন্য, আর অন্য কোনো কারণ না। ইউসিসি বিলও তো আসছে। তো ইউসিসি বিলটা আসুক দেখি। আমি না এদের বুঝি না, ওরা একবার গলা ফাটিয়ে বলবে এক দেশ এক আইন এক নেতা এক ধর্ম এক গরু এক ছাগল, কিন্তু বলে তো ওরা সবই এক। তাহলে পশ্চিমবঙ্গের জন্য একটা ইউসিসি, আসামের জন্য একটা ইউসিসি, যোগীর জন্য একটা ইউসিসি, ভোগীর জন্য একটা ইউসিসি, দরকারটা কি? এত ইউসিসি কিসের? আসলে ওরা বিভাজন করতে চায়, মানে ইউসিসিটাও একটা বিভাজন। একেবারে বিভাজনমূলক পরিকল্পনার মধ্যে দিয়ে এইসব আর কিছু না। মানে হচ্ছে মুসলিম মেয়েরা তারা অনেক উপকৃত হবে, যে মুসলিম মেয়েদের বহু কি? বিবাহ, এই বিষয়ে। বহু বিবাহ তো মুসলিম আইনে আছে, হিন্দুদের মধ্যেও তো আছে। মুসলিম আইনে মনে হয় 4 জন নিতে পারে, ওরা আইনটা জানে না তো। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় স্ত্রী নেওয়া যায় না, এটা আমি একজন মুসলিম মহিলার কাছ থেকে শুনেছিলাম, উচ্চশিক্ষিত একজন মুসলিম মহিলা। তাকে আমি ঠাট্টা করে বলেছিলাম যে আপনার বরের তো 4টে বউ থাকা কোথায়, সব কোথায়? তিনি আমাকে বলেছেন, এইসব পাগলের কথা আপনাদের কে বলে? এবং যদি ঠিক ঠিক
খতিয়ে দেখেন, দেখবেন পশ্চিমবাংলার গ্রামাঞ্চলে হিন্দুদের মধ্যে বহু বিবাহ এখনো চালু আছে, এখনো। হ্যাঁ, একজনকে বিয়ে করলো, তাকে ছেড়ে গিয়ে একটা বিয়ে করলো, এরকম তো অভিজ্ঞতা তো আমার কাছেই আছে। আমার বাড়িতে একটি মেয়ে, তিনি এসেছিলেন গৃহস্থালী কাজ করবার জন্য। তাকে যখন জিজ্ঞাসা করলাম, সে বলছে আমার বর রিক্সা চালাতো, সে আরো 3টে বিয়ে করেছে। হিন্দু, মুসলমান না। আরে হিন্দুদের মধ্যে বহু বিবাহ চালু ছিল। তার বিরুদ্ধে যখন হিন্দু কোড বিল চালু করা হয়, তখন এই বিজেপির নেতারা, RSS, শ্যামাপ্রসাদ মুখার্জি তার বিরোধিতা করেছিলেন, যে বহু বিবাহটা হিন্দুদের একটা খুব সুখের ব্যাপার, সেই অধিকারটা কেড়ে নিও না। এটা ইতিহাস, ইতিহাসটা জানে না ওরা। বিকাশবাবু, আপনি একদম ইন্টারভিউতে এই কথাগুলো বলছেন, বারবার আপনাকে এই প্রশ্নগুলো তোলা হয়, আক্রমণ করা হয় যে আসলে হিন্দুদের ঘৃণা করেন আপনি বা আপনারা বামপন্থীরা, মোটেই মুসলিমদের তোষণ করেন। মোটেই আমরা হিন্দুদের ঘৃণা করি না, আমি হিন্দুত্ববাদকে ঘৃণা করি। আমি বহুবার বলেছি, যে হিন্দুরা রামমোহনকে বলতেন হিন্দু বিরোধী, যে হিন্দুরা বিদ্যাসাগরকে বলতেন হিন্দু বিরোধী, আমরা বিদ্যাসাগর রামমোহনের হিন্দু মতবাদকে প্রশ্রয় দিয়ে মেনে চলি। আমার কাছে অন্তত, আমি তো প্রত্যেক ধর্মের বিরোধী। আমার নিজের বক্তব্য হচ্ছে, ধর্ম হচ্ছে একটা অবৈজ্ঞানিক অযৌক্তিক চিন্তা, তো সেটা আমার চিন্তা। কিন্তু যেভাবে এখন ধর্মে ধর্মে এই যে বিভাজন, এটাকে কিভাবে তাহলে রুখবেন, এবং বিজ্ঞানী যে আসলে সত্য, এটা এটা রুখতে গেলে মানুষকে অনেক বেশি করে ইতিহাস বিজ্ঞান চর্চা করাতে হবে। ইতিহাস বিজ্ঞান চর্চা হলেই দেখবেন রুখে যাবে। এই দেখুন না, এই যে তিন তালাক বাতিলের বিরুদ্ধে কে লড়াই করেছিল? যে মুসলিম মেয়ে। বিজেপি করেনি, CPM করেনি। একজন মুসলিম মেয়ে, তিনি লেখাপড়া শিখেছিলেন, তিনি লড়াইটা করেছেন। তারপরে ওই শাহবানু মামলা কে লড়েছিলেন? সেই মুসলিম মহিলা। RSS তো লড়াই করেনি। তাহলে তাদের, হ্যাঁ, মানুষের মধ্যে শিক্ষার আলো যত যাবে, তত মানুষ এই সমস্ত অবৈজ্ঞানিক চিন্তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যারা আমাকে বলছেন হিন্দু বিরোধী, তারা আসলে হিন্দু নন। আমি তো চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তারা বলুন তারা হিন্দু বলতে কি বোঝেন। ওরা হচ্ছে সেই হিন্দু যারা বিদ্যাসাগরকে বলেছিল হিন্দু বিরোধী, রামমোহনকে বলেছিল হিন্দু বিরোধী। সেই হিন্দুরাই আজকে আমাকে হিন্দু বিরোধী বলছে।